দশম শ্রেণীর গ্যাসের আচরণ দ্বিতীয় চ্যাপ্টার ভৌতবিজ্ঞানের কি আসবে পরীক্ষায় অল ডিটেলস অ্যান্সার প্রশ্ন কেমন হতে পারে সমস্ত কিছু আজ আলোচনা করব, খুব ইজিলিভাবে সহজেই বুঝতে পারবে। তাহলে শুরু করি। তো আজকে আমাদের ফার্স্ট পার্ট গ্যাসের আচরণ শুরু করব। প্রথম অধ্যায়, এখানে আমরা জানবো গ্যাসের বিহেভিয়ার আচরণ সম্পর্কে। আর বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র অনেক রয়েছে। তো ফার্স্ট পার্টে শুধুমাত্র আমরা বয়েলের সূত্র সম্পর্কে জানবো, এর পরের পার্টে চার্লসের সূত্র সম্পর্কে জানবো। কোনো প্রবলেম আর থাকবে না। তো শুরু করি আমাদের গ্যাসের আচরণ সম্পর্কে। তো মনে রাখবে পদার্থের তিনটি অবস্থা রয়েছে, তাই না? কঠিন, তরল আর গ্যাসীয়। আমরা নিশ্চয়ই জানি পদার্থের তিনটি অবস্থা। এবার আমরা একটু বলি, তাহলে আমরা পদার্থের কটি অবস্থা পেলাম? তিনটি, তাই তো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় লেখা আছে মোটামুটি তিনটি অবস্থা। আমাদের চতুর্থ অবস্থাও নিশ্চয়ই জানি, ক্লাস 8-এ পড়া আছে, কি প্লাজমা অবস্থা, তাই না? চতুর্থ একটা অবস্থাও রয়েছে বোস কনডেনসেশন। তো ওটা এখন আমাদের অন্য ব্যাপার আছে বোস কনডেনসেশনে, তো ওটা পরে জানবো। তো আমরা আপাতত তিনটি অবস্থায় বেশিরভাগ আমরা দেখতে পাই, কঠিন, তরল, গ্যাসীয়। আর চতুর্থ অবস্থা কি প্লাজমা অবস্থা, যেটা ম্যাগমা লাভা উত্তপ্ত থাকে ভূগর্ভে। সেটা আমাদের এখন লাগছে না। আমরা তিনটে অবস্থার মধ্যে শেষের তৃতীয় নম্বর অবস্থা, সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, যার কোনো নির্দিষ্ট কী আছে, আকার বা আয়তন নেই। আছে তো আমাদের একটা প্রশ্ন আসতে পারে এখানে, যে গ্যাসের প্রসারণশীলতা বা গ্যাসের আয়তন সম্পর্কে কিছু বলো। ঠিক আছে, তাহলে কী বলবো আমরা, যে গ্যাসের নির্দিষ্ট কোনো আকার আয়তন আছে? নেই, লেখা দেখতে পাচ্ছি আমরা। তো নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাস যখন কোনো পাত্রে রাখা হোক না কেন, যে কোনো পাত্রে রাখো না কেন, সেই পাত্রের কী করে, গ্যাস আয়তন দখল করে। তাহলে যে পাত্রে গ্যাস রাখা হবে সেই পাত্রটিকে সম্পূর্ণভাবে গ্যাস কী করে, ভরিয়ে ফেলে। কারণ গ্যাসের অণুগুলির আণবিক ব্যবধান খুব বেশি, তাই না? কঠিনের আন্তঃআণবিক কী খুব শক্তভাবে আবদ্ধ থাকে, তাই কঠিনের কী আছে, নির্দিষ্ট একটা আকৃতি আছে। কিন্তু গ্যাসের অণুগুলো কি আন্তঃআণবিক ব্যবধান খুব বেশি হয়, এদের নির্দিষ্ট কোনো আকৃতি নেই। ঠিক আছে, তো পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ব্যবধানটা খুব বেশি হওয়ার জন্য কী আছে, এই অণুগুলোকে একত্রিত করে রাখার ক্ষমতা গ্যাসের কি খুবই কম, তাই না? সেই জন্য কোনো গ্যাস সতত প্রসারণশীল। অর্থাৎ গ্যাসের এই যে প্রসারণশীলতা ধর্মটা, মানে প্রসারিত হওয়ার ধর্মটা, এটা একটা কি গ্যাসের সাধারণ বৈশিষ্ট্য। তাহলে গ্যাসের একটা বৈশিষ্ট্য নাম যদি দিতে বলে, তাহলে কি বলবে, গ্যাসের একটি বৈশিষ্ট্য হলো গ্যাসের প্রসারণশীলতা বা গ্যাসের আয়তন দখল করা। এবার নেক্সট প্রশ্ন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্যাসের চাপ কাকে বলে। তো আমরা চাপ ছোটোবেলা থেকেই পড়ে এসেছি, 8, 7। তো আমাদের গ্যাসের চাপ বলতে বোঝায়, আমরা চাপের আইডিয়া আমরা প্রথমেই জানতে হয় এরকম, যে আমরা প্রেশার, পি, প্রেশার মানে ফোর্স বাই এরিয়া, জানি তো আমরা। তাহলে ভৌতবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া খুবই সোজা। তাহলে এরিয়া মানে এই যে এ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে তাকে বলবো প্রেশার বা চাপ। চলে যদি বলি গ্যাসের চাপ কাকে বলে, তাহলে বলবো গ্যাস তার একক ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করে থাকে তাকে গ্যাসের চাপ বলবো। যদি বলি তরলের চাপ কাকে বলে, তরল তার একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রযুক্ত করে থাকে তাকে বলবো তরলের চাপ। যদিও তরলের চাপটার এখানে নেই, আমরা গ্যাস নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, গ্যাসের চাপ তাহলে কাকে বলবো পারবো আমরা। তাহলে গ্যাসের চাপে আমরা জানলাম এখানে যে গ্যাসের চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলো তো একক কী হবে গ্যাসের? বায়ুমণ্ডলীয় চাপ বা চাপ, এই যে চাপ আমরা বলছি তার এককটা কী হবে? নিশ্চয়ই বলের এককে ক্ষেত্রফলের ক্ষেত্রে ভাগ করবো। কেন এখানে চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল, তাই না? চাপ মানে আমরা জানলাম বল বাই ক্ষেত্রফল, তাহলে চাপ মানে জানলাম আমরা বল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা বলের একক কি, ডাইন, তাহলে উপরে কী লিখবো, ডাইন, DY। বার এরিয়ার একক কি, ক্ষেত্রফলের একক কি, সেমি স্কোয়ার, সিজিএসে করছি এটা, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার। যদি বলো তুমি এসআই দিয়ে করবে, তাহলে বলের একক কী বসাবে, নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার, তাই নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে না পাস্কেল বলা হয়। ঠিক আছে, মনে থাকবে। তাহলে বলের চাপের সিজিএস এসআই একক সম্পর্কে আমরা জানলাম। খুবই ইম্পর্টেন্ট যে চাপের সিজিএস একক লিখো ডাইন পার সেমি স্কোয়ার, এসআই একক লিখো নিউটন পার মিটার স্কোয়ার। এবার এই দুটো এককের মধ্যে না একটা সম্পর্ক আছে, যে সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক লিখো, তখন তোমাকে বলতে হবে কেমন বলো তো। এখানে আমাদের কী কী প্রশ্ন লাগবে আমাদের এখানে চ্যাপ্টার থেকে, ক্লাস 10 থেকে, গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। তো পদার্থের কয়টি অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, তিনটা। চাপ কাকে বলে জানলাম, গ্যাস তার একক ক্ষেত্রফলের উপর যে লম্বভাবে বল প্রয়োগ করে থাকে তাকে বলবো গ্যাসের চাপ। সিজিএস এসআই পদ্ধতিতে একক কী জানলাম, ডাইন পার সেমি স্কোয়ার সিজিএস, আর এসআই হলে কী হবে, নিউটন পার মিটার স্কোয়ার, একে কী বলা হচ্ছে, পাস্কেল। তো এবার চাপের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক কী, তাহলে এসআই একক যেটা আছে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান বলতে পারি 1 পাস্কেল, কেন নিউটন পার মিটার স্কোয়ার কি পাস্কেল বলা হয়, সমান 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কীভাবে এলো, নিশ্চয়ই এটা পারবে, কীভাবে এলো বলে দিচ্ছি। মনে করো 1 নিউটন পার মিটার স্কোয়ার থেকে আমি করব ডাইনে কনভার্ট করবো, তাই তো। তাহলে 1 নিউটন
পার মিটার স্কোয়ারকে কনভার্ট করবো কি ডাইন পার সেমি স্কোয়ারে। তাহলে বল 1 নিউটন মানে কত? এই যে 1 নিউটন আছে, এটা এই 1 নিউটন থেকে যদি আমি ডাইনে কনভার্ট করি তাহলে কত লিখবো? 1 নিউটন মানে 10⁵ ডাইন, মনে আছে? এটা হচ্ছে চাপের না কিন্তু বলের এসআই আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক। 1 নিউটন মানে 10⁵ ডাইন, তাই না? 10⁵ ডাইন। আর এই যে ভাগ আছে, যে ওই ভাগ কি আছে? মিটার স্কোয়ার। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার না? তাহলে 100 সেন্টিমিটার তার স্কোয়ার হয়ে যাবে, যেটা মিটার স্কোয়ার আছে। তো এটা কী হয়ে গেলো? ডাইন পার সেমি স্কোয়ার। এবার বলো, নিচে যদি 100 স্কোয়ার থাকে, এই 100 স্কোয়ার করলে কত আসবে? এখানে 4টা শূন্য আসবে, 4টা শূন্য, নিচে 4টা শূন্য, উপরে কটা শূন্য? উপরে 5টা শূন্য। বুঝতে পারছো? 10⁵ মানে কি? 10⁵ মানে উপরে 5টা শূন্য, আর নিচে 100 স্কোয়ার মানে কত? 1-এর পর কটা শূন্য? 4টা শূন্য, মানে 10⁴। এবারে কাটাকাটি করো, উপরে 5টা 10, নিচে কটা 10? 4টা 10, তাহলে উপরে কটা? একটা 10 পড়ে থাকবে। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত? 10 ডাইন পার সেমি স্কোয়ার। বুঝতে পারলাম? এই রিলেশনটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? তো চলে আসি আমরা নেক্সট। তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার মানে কত? 10 ডাইন পার সেমি স্কোয়ার। এটা কি? চাপের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। এবার বায়ুমণ্ডলীয় প্রমাণ চাপ বা তাপমাত্রা, এরকম একটা আইডিয়া দেখো। এনটিপি আর এসটিপি লেখা আছে এখানে। এনটিপি মানে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এসটিপি মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা বলো তো, বায়ুমণ্ডলের প্রমাণ চাপের মান কত? 76 সেন্টিমিটার, তাই না? 76 সেন্টিমিটার প্রমাণ চাপের মানকেই আমাদের বায়ুমণ্ডলের প্রমাণ চাপের মান ধরা হয়, তাই না? আর আমাদের যে প্রমাণ উষ্ণতার মানটাকে কত ধরা হয় বলো তো? এই যে প্রমাণ স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার বলছি আমরা, টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার, এটা কিন্তু 0°C নর্মাল টেম্পারেচার বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার বা প্রমাণ উষ্ণতা ধরা হয়। আর 76 সেন্টিমিটার যেটা আছে, 76 সেন্টিমিটার, এই সেন্টিমিটার কিন্তু 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার, ঠিক আছে? এই চাপকেই বলবো প্রমাণ চাপ, ঠিক আছে? তো পরের প্রশ্ন আমাদের, গ্যাসের প্রমাণ চাপের মানটা কত? গ্যাসের প্রমাণ চাপের মানটা কত? আমাদের পরের প্রশ্ন চলে যায়। তাহলে পরের প্রশ্ন কি? প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপের মান, আমরা চাপ জানি, চাপের সূত্রটা কি? কোনো গভীরতায় চাপের সূত্র কি? উচ্চতায় বা গভীরতায় P=H/dg, মনে আছে? P=H/dg। পি প্রেশার, চাপকে কী বিষয় মনে করে? উচ্চতা, ঘনত্ব, আর জি অভিকর্ষজ ত্বরণ, তাই না? এটা তো এই সূত্রে যদি এইচটাকে বসাই, প্রমাণ চাপের প্রমাণ উচ্চতা কত? 76 সেন্টিমিটার। এইচকে যদি 76 বসাও তুমি, ডি মানে কি? পারদের ঘনত্ব কত? 13.6 যদি তুমি বসাও, তাহলে 13.6, আর জি কত? 9.8। তুমি যদি এরভাবে ক্যালকুলেশন করো সেন্টিমিটারে, 9.8 বসাবে কিন্তু এসআইতে। যদি তুমি 980 বসাও, তবে সেই সিজিএসে, এগুলো কিন্তু 76 সেন্টিমিটার সিজিএসে আছে, তাই 980 বসাবে। যদি ক্যালকুলেশন করা হয়, তো আমরা দেখব এর মানটা আসবে 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার। এটাকে যদি তুমি নিউটনে নিয়ে যেতে যাও, তাহলে কিচ্ছুই না, দেখবে নিউটনে যদি করা যায়, তাহলে না 10⁶ আছে না, এখানে 10⁵ বলবে, একই বলবে 1.013 × 10⁵। তখন বলবে না ডাইন না কিন্তু, হ্যাঁ, নিউটন পার মিটার স্কোয়ার। সেটা হয়ে যাবে এসআইতে প্রমাণ চাপের মান। এবার শুনো, আমরা ডাইন পার সেমি স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কেল, এগুলো তো নাম শুনলাম, বায়ুমণ্ডলীয় চাপের মাপার মান। আরও কিন্তু চাপ মাপার আরও একক রয়েছে, অনেক পদ্ধতির একক রয়েছে, হ্যাঁ, সেটা আমরা জানি, ঠিক আছে? আমরা বলি যে বায়ুমণ্ডলের চাপের কিন্তু আরেকটা একক রয়েছে, এটা হচ্ছে টর, ঠিক আছে? টর TORR। আরও রয়েছে BAR, বার, মানে চাপের মাপার বার। আরও রয়েছে, আরও ATM, এটা কিন্তু সেই এটিএম না, অটোমেটিক টেলার মেশিন না কিন্তু, হ্যাঁ, এটা মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, ঠিক আছে? ওই যে সঙ্গে আমরা পড়েছি ভূগোলে, 45° অক্ষাংশে 0°C, অর্থাৎ 273 কেলভিন উষ্ণতায় প্রমাণ অভিকর্ষ ত্বরণে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপকে এই অ্যাটমসফিয়ার বলা হয়, সংজ্ঞাটা, ঠিক আছে? এরপরে প্রশ্ন আমরা চলে আসি, কি আছে এরপরে প্রশ্ন? এরপরের প্রশ্ন আমাদের হলো বায়ুমণ্ডলের চাপ মাপা যন্ত্রের নাম কি? এটা তো নিশ্চয়ই জানি আমরা, ব্যারোমিটার, তাই না? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এইবার আবদ্ধ গ্যাসের চাপ মাপা হয় কি জানি? ম্যানোমিটার, ঠিক আছে? মনে থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ম্যানোমিটার যন্ত্র দেখতে পাচ্ছি, ম্যানোমিটার যন্ত্র বইয়েও কিন্তু রয়েছে, ঠিক আছে? এটা কি? আবদ্ধ গ্যাসের বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। এবার বলো, এখানে ম্যানোমিটারের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ পরিমাপের সময় খোলা বায়ুতে পারদের লেভেলের অন্য বাহুর তুলনায় নিচুতে থাকলে কি বোঝা যায়? যে আবদ্ধ গ্যাসের চাপ বায়ুমণ্ডলের চাপের চেয়ে কম। তো ওইটা আমাদের অত ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আবদ্ধ গ্যাসের চাপ নির্ণয় করা হয়। বুঝতে পারলাম? নেক্সট, এই যে এটা ছবিটা দেওয়া আছে, তাই না? ম্যানোমিটারের ছবি বইয়ে নিশ্চয়ই দেখেছো। তো আমরা পরের প্রশ্ন যাই।
তো পরের প্রশ্ন থাকবে বয়েলের সূত্র সম্পর্কে। তো গ্যাসের এরকম বিহেভিয়ার দেখে চাপ, উষ্ণতা, আয়তন এগুলোর উপর ডিপেন্ড করাতে বিজ্ঞানী রবার্ট বয়েল তিনি ছিলেন কোথাকার বিজ্ঞানী বলো তো? তিনি ছিলেন কিন্তু ইংরেজি বিজ্ঞানী, হ্যাঁ, 1660 খ্রিস্টাব্দে। কত বললাম? 1660 খ্রিস্টাব্দে তিনি ছিলেন ইংরেজি বিজ্ঞানী রবার্ট বয়েল। তিনি কি করলেন? উষ্ণতাকে স্থির রেখে গ্যাসের আয়তন ও চাপের মধ্যে একটা রিলেশন বের করলেন, যেটাই বয়েলের সূত্র নামে পরিচিত। মাধ্যমিকের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বলতে প্রশ্ন আসবে বয়েলের সূত্রটি বিবৃত করো ও ব্যাখ্যা করো। তাহলে কি বলবে? উষ্ণতা যদি স্থির থাকে, বইয়ে নিশ্চয়ই আছে, দেখে নিলে ভালো হবে, বই থেকে পড়ে নেবে। উষ্ণতা যদি স্থির থাকে তবে কি হবে? গ্যাসের, তুমি ভাবো একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস আছে। এবার তুমি যদি এখানে এই এতটুকু গ্যাস আছে, তুমি যদি চাপ বাড়িয়ে দাও তাহলে গ্যাস কি আয়তন কমে যাবে না? তাহলে তুমি কি করছো? চাপ বাড়াচ্ছ, কিন্তু আয়তন কি কমছে না? তার মানে কি চাপ বাড়ালে আয়তন কমছে। এটা কেমন সম্পর্ক হচ্ছে? তার মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভি প্রপোর্শনাল টু 1/p। তার মানে স্থির উষ্ণতায় নির্দিষ্ট একটা ভরে কিন্তু, হ্যাঁ, তুমি 10 কেজি গ্যাস নিয়ে কাজ করলে 10 কেজি গ্যাস নিয়ে হবে, তুমি এরকম না 10 কেজি নিলে 5 কেজি নিলে উল্টোপাল্টা নিলে হবে না। তো নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে স্থির উষ্ণতায় গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। আয়তনটা কিন্তু, হ্যাঁ, আয়তনটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয় চাপের সঙ্গে। তো এইখানে সমানুপাতি উঠে গেলে একটা ধ্রুবক নেওয়া হয়, সেই ধ্রুবকটাকে বলা হয় কে দ্বারা লেখা হয় এখানে। তাহলে পি প্রপোর্শনাল টু, তাহলে পি প্রপোর্শনাল টু আমরা কী পেলাম? ভি, অ্যাকচুয়ালি পি তো না, ভি প্রপোর্শনাল টু 1/p, তাই না? ভি ইকুয়াল টু কে বাই পি। কে একটা ধ্রুবক না হলো সমানুপাতিক ধ্রুবক বলা হয়। এবার পি তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে? পি ভি ইকুয়াল টু কে, তাই না? পি ভি ইকুয়াল টু কে, এটাই হলো চার্লস, না কিন্তু বয়েল। ঠিক আছে, মনে যেন থাকে, বয়েলের ক্ষেত্রে উষ্ণতা স্থির, তাই স্থির উষ্ণতায় এই সূত্রটাকে বয়েলের সূত্র বলবো। পিভি ইকুয়াল টু ধ্রুবক। যদি অনেকগুলো গ্যাস হয়, মনে করো 2 টাইপের গ্যাস, মানে 3টে গ্যাস নিয়ে আলোচনা করছো, তখন কী হবে? আমাদের এই সূত্রটা তখন কিন্তু চেঞ্জ করতে হবে, তাই না? কেমন চেঞ্জ করবো বলো তো? মনে করো তুমি P1 চাপ আছে, P1 V1 একটা গ্যাস, আর একটা হলে P2 V2 গ্যাস। তো এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। কী করবে বলো তো? তুমি যখন কোনো প্রশ্নে উষ্ণতা স্থির লেখা থাকবে তখনই এই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে বয়েলের সূত্র বুঝতে পারলাম। আর আমাদের এই সূত্রের ধ্রুবকগুলো কী কী, পরের প্রশ্ন রয়েছে। ধ্রুবক মানে কী কী? যেগুলোর চেঞ্জ হচ্ছে না। কী কী চেঞ্জ হচ্ছে না? ভর। 1 নাম্বার ধ্রুবক হলো আমাদের ভর, নির্দিষ্ট গ্যাসের ভর। 2 নাম্বার ধ্রুবকটা তাহলে কী হবে বলো? 2 নাম্বারটা ধ্রুবকটা হবে টেম্পারেচার, মানে উষ্ণতা স্থির থাকছে না, তাহলে এই দুটোকে বয়েলের সূত্রে ধ্রুবক বলা হয়। এবার চলেছে আমার লেখচিত্র আমাদের পি ভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে, দেখে নিই। এই যে পি ভি লেখচিত্র দেখতে পাচ্ছি আমরা, এগুলো নিশ্চয়ই আমরা অঙ্কন করতে পারি। যেটা পি ভি লেখচিত্র বলছে প্রথমটা, ওইখানে আমরা পিকে বলবো কী বরাবর নিব? পিকে নিব ওয়াই অক্ষ বরাবর, আর ভিকে নিব এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবরকে কী বলা হয়? ভুজ। ওয়াই অক্ষ বরাবরকে বলা হয় কোটি। তো প্রশ্ন আসবে এই লেখচিত্র অঙ্কন করে দেখাও তুমি। এরকম টাইপের একটা লেখ নিবে, এইদিকে দিবে কি ভি, এদিকে দিবে কি পি, আর এইরকম বাকি দিবে। এইটাকে প্রকৃতি কী বলা হয় যদি প্রশ্ন থাকে, তাহলে তোমাকে বলতে হবে কিন্তু আয়তকার পরাবৃত্ত, না, বা সমপরাবৃত্ত বলা হয় এটাকে। তো সমপরাবৃত্ত, এটা প্রশ্ন কী আসবে? প্রশ্ন আসবে যে পিভি লেখচিত্রের, বয়েলের সূত্রের পিভি লেখচিত্রের প্রকৃতি কী রূপ? তুমি বলবে সমপরাবৃত্ত, বা লেখচিত্র অঙ্কন করো এটা। ঠিক আছে, এই গ্রাফটাকে, পিভি লেখচিত্রের গ্রাফটাকে স্থির উষ্ণতায় পরীক্ষালব্ধ ফলের পিভি লেখচিত্র বা সমষ্ণ বা আইসোথ্রামো গ্রাফও বলা, এটা মনে রাখবে, আইসোথ্রাম। ঠিক আছে, আইসোথার্মাল কেন? আইসোথার্মাল মানে এখানে সমষ্ণ, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই সমষ্ণ পদ্ধতি। উঁচু লেভেলে উঠলে আমরা পড়বো সমষ্ণ পদ্ধতি, পরাবর্ত পদ্ধতি সম্পর্কে। তো সমষ্ণ এখন মনে রাখবো, উষ্ণতার সম উষ্ণ মানে সমান উষ্ণতা থাকছে, উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। উষ্ণতার স্থির রেখে আমরা বয়েলের সূত্রটা বলি, তাই বয়েলের সূত্র চাপ আর উষ্ণতার মধ্যে সম্পর্ক বুঝতে পারলাম। এইবার পরেরটা হলো পিভি বনাম পি লেখচিত্র। তাহলে প্রথমে যেটা লেখা থাকে পিভি, সেটাকে ধরতে হবে ওয়াই বরাবর, পরের লেখাটাকে ধরতে হবে কি এক্স বরাবর। যদি এইভাবে আমরা গ্রাফ অঙ্কন করি তাহলে দেখব পিভি আর পি এর মধ্যে যে গ্রাফ, ওটা একটা স্ট্রেট লাইন পাচ্ছি, কি পি অক্ষের সমান্তরাল সরলরেখা। তাই তোমার প্রশ্ন আসতে পারে লেখচিত্রের প্রকৃতি কি? তুমি বলবে নিচের লাইনটা দেখো, লেখচিত্রটি সরলরেখা হয় যা পি অক্ষের সমান্তরাল সরলরেখা। এবার তুমি বলতে পারো কেন? তুমি যদি গ্রাফ অঙ্কন করো পিভি ভার্সেস পি, তুমি বলো এই পিভি ইকুয়াল টু কী জানো তুমি?
পিভি ইকুয়াল টু তুমি জানো ধ্রুবক হয়, তাই না? তুমি যদি পিটাকে বাড়িয়ে দাও 10, তাহলে ভিটাও ঠিক সমহারে এমনভাবে বাড়বে বা কমবে, ওটাকে কি সবসময় ধ্রুবক রাখার চেষ্টা করবে। সেই কারণেই আমরা লেখচিত্র অঙ্কন করলে একটা স্ট্রেট লাইন, কোনো চেঞ্জ পাই না লেখচিত্রে, বুঝতে পারলাম? তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তো এইটা হচ্ছে গ্রাফ। এইবার আমরা যদি উষ্ণতার এখানে দেখতে পাচ্ছ, যদি উষ্ণতা চেঞ্জ করে দেয় পিভি লেখচিত্রের গ্রাফ, তাহলে দেখো আমি যদি T1 উষ্ণতায় করি, এবার উষ্ণতা যত বাড়াই তাহলে তত কী হবে, আমাদের উষ্ণতা বাড়লে গ্রাফগুলো উপরে যাবে, তাই না? এরকম কিন্তু হবে যে T1 উষ্ণতায় গ্রাফটা এরকম হবে। উষ্ণতা মনে করো T1টা তুমি 30°C উষ্ণতায় করলে প্রথমে, তারপরে তুমি করলে কি 40°C উষ্ণতা করলে, তাহলে গ্রাফটা কী হবে, একটু উপরে যাবে। ঠিক আছে, মনে রাখবে এটা উষ্ণতার, আমরা পরে ভালো করে বুঝবো, কিন্তু আপাতত গেলে মনে রাখবো যদি গ্রাফটা নিচে থাকে সেই নিচের উষ্ণতাটায় 30°C উষ্ণতায় কনস্ট্যান্টে তুমি একটা গ্রাফ অঙ্কন করলে এইভাবে পাবে। যদি উষ্ণতা বাড়িয়ে করো তাহলে একটু উপরে পাবে, আর একটু উষ্ণতা বাড়িয়ে করলে আর একটু উপরে গ্রাফটা পাবে, মনে থাকবে। খুবই সোজা। তো চলে আসে নেক্সট আমাদের পরের গ্রাফটা সম্পর্কে একটু ডিটেলসে উঁচু লেভেলের আইডিয়া দিয়ে জানবো। পরের গ্রাফটা হচ্ছে 1/v বনাম পির গ্রাফ। এটা কিন্তু মূল বিন্দুক্রমে সরলরেখা হবে। এবার তুমি এখানে উষ্ণতার পরিবর্তনটা দেখো, যে নিচে যেটা আছে উষ্ণতাটা যেটা নিচে আছে দেখো ওইটাই কিন্তু বড়, এই নিচের উষ্ণতা বড়, আর যত এইদিকে যাচ্ছে এমনি উষ্ণতা কমছে, তাই না? কেন বলো তো? উষ্ণতা যত বাড়বে আয়তন কি 1/vটা কি বাড়তে চাইবে, কি ভিটা আয়তনটা বাড়বে, কিন্তু এখানে কি এখানে 1/v লেখা আছে না, তার মানে আয়তনটা তো বাড়বে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়বে, কিন্তু 1/vটা কি অনন্য না, উল্টো না, আয়তন ভি বাড়ছে কিন্তু 1/vটা কমছে। সেই কারণে আমাদের এখানে যে T3টা আছে এটা কিন্তু বেশি, এখানে T3টাই উষ্ণতাটাই বেশি, কারণ এখানে আয়তন কমে গেছে, ওইদিকে বাড়ছে। বোঝা গেল? তো পিভি বনাম লেখচিত্রের গ্রাফটাও দেখো উষ্ণতার সঙ্গে কেমন পরিবর্তন হয়েছে। আমরা যেটা বললাম উপরে যত থাকবে উষ্ণতা বেশি, এই তিনটা গ্রাফের একটু মনে রাখবে, একটু স্ক্রিনশট করে নাও, পড়লেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, এইবার আমরা বেলুন যদি ফোলানো হয় তাহলে দেখা যায় যে বয়লের সূত্র লঙ্ঘিত হয়। কেন বলো? বেলুন ফোলালে কি ভর স্থির থাকবে? গ্যাসের ভর তো বাড়ছে, গ্যাসের ভর বাড়লে চার্লসের সূত্র না, কিন্তু বয়লের সূত্র দিয়ে আইডিয়া দিয়ে কিন্তু বলতে হবে এটা। হ্যাঁ, বয়লের সূত্র কী ছিল? বয়লের সূত্র ছিল যে স্থির ভরের, কিন্তু এখানে কি ভর স্থির থাকছে? গ্যাস তো বাড়ছে, সঙ্গে সঙ্গে আমাদের গ্যাসের অণুগুলোর মধ্যে কী হয়েছে, আয়তনও বাড়ছে, আবার উষ্ণতাও একটু বৃদ্ধি পাচ্ছে। গ্যাসের অণুগুলো যত বাড়বে ধাক্কাধাক্কি হবে, উষ্ণতা বাড়বে, তাই এক্ষেত্রে কী হচ্ছে, বয়লের সূত্রটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে, মানছে না, মনে থাকবে। তাহলে বেলুন ফোলানোর সময় কিন্তু বয়লের সূত্র মান্য হয় না, লঙ্ঘিত হয়ে যায়, মনে থাকবে। যদি তুমি বুঝতে না পারো তাহলে আমি আবার একবার বলছি। প্রশ্নটা হলো যে বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন তো উভয় বৃদ্ধি পায়, চাপও বাড়ে আয়তনও বাড়ে, তবে কি বয়লের সূত্র লঙ্ঘিত হয়? বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরে বায়ুর ভর কি স্থির থাকে না, আর বায়ু প্রবেশ করানোর জন্য বেলুনের ভিতরে বায়ুর ভর কি বাড়তে থাকে। বয়লের সূত্র ধ্রুবক কি গ্যাসের ভর আর উষ্ণতা, কিন্তু এক্ষেত্রে কি গ্যাসের ভর কি স্থির থাকছে? গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়লের সূত্র কি প্রযোজ্য হয় না, তাই এখানে বয়লের সূত্র প্রযোজ্য নয়। সেক্ষেত্রে লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই নেই, লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, বুঝতে পারলাম যে এখানে কোনো বয়লের সূত্র লঙ্ঘিত যে হবে এর কোনো প্রশ্ন নেই, লঙ্ঘিত হওয়ার কি মানছেই না, বয়লের সূত্র ভরই তো স্থির থাকছে না, তাহলে বয়লের সূত্রই তো প্রযোজ্য হচ্ছে না, লঙ্ঘিত হওয়ার আর কি প্রশ্ন থাকবে, বয়লের সূত্রই এখানে প্রযোজ্য হবে না। নেক্সট, আমরা নদীর তলদেশে থেকে বায়ুর বুদবুদ যখন উপরে উঠে আসে আয়তন বেড়ে যায়। কেন বলো তো? নদীর তলদেশে কি চাপ বেশি থাকে, জলের চাপ, তাই আয়তন কি ছোটো থাকে, যখন উপরে উঠে আসবে চাপ কি কমে যাবে। কেন? বয়লের সূত্র কী বলে? চাপ বাড়লে আয়তন কমে, তাই ভিতরে এই নিচের দিকে কি আমাদের চাপ বেশি, তাই আয়তন কম, যত উপরে আসবে কি সেই জলের বুদবুদের কি চাপ হ্রাস পাবে। তাই বয়লের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ কমলে আয়তন কি বেড়ে যায়। সেই কারণেই বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে উপরে উঠলে কী হবে, আয়তনটা বেড়ে যাবে। বুঝতে পারলাম? তাহলে এবার নেক্সট আমরা কিছু অঙ্ক দেখে নিই। এই দেখো প্রথম অঙ্কটা, এই কীভাবে অঙ্ক আমি বুঝবো, কীভাবে এটি সূত্র দিয়ে করতে হবে একবার দেখো। যে